গল্পের শুরুতে আমরা মালিনা নামের একটি মেয়েকে দেখতে পাই যে অনেকক্ষণ ধরে অজ্ঞান থাকার পরে অবশেষে জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে সে দেখে তাকে গাড়ির পেছনে আটকে রাখা হয়েছে, আর তাই সে সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিল, কেননা গাড়ির ঢাকনাটি এখন খোলা ছিল। কিন্তু সে যতবারই চেষ্টা করছিল না কেন সে সফল হচ্ছিল না, কেননা তার শরীর সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই সে দেখে একজন লোক তার দিকে আসছে। এই লোকটি অনেক নেশাগ্রস্ত একজন মানুষ, আর সেই মালিনাকে অপহরণ করেছে। এরই মধ্যে মালিনা লক্ষ্য করে পাশের ময়লার ভেতরেই আছে তার ফোন, যে ময়লাগুলো ওই লোকটি ফেলে দিতে চাচ্ছিল, যেন মালিনা পুলিশ বা অন্য কারোর সাথে যোগাযোগ করতে না পারে। কিন্তু লোকটি আসার আগেই মালিনা দ্রুত ফোনটি তুলে নিয়ে গাড়ির ভেতরে জ্ঞান হারানো নাটক করতে থাকে, কেননা মালিনা এটা চাচ্ছিল না যে লোকটি বুঝে যাক তার জ্ঞান ফিরে এসেছে। এরপর লোকটি মালিনাকে পুনরায় ওই গাড়ির ভেতরে আটকে রেখে গাড়ি নিয়ে তার গন্তব্যস্থলে যেতে থাকে। মালিনা এখানে আটকে গেল কিভাবে সেটা আমরা সামনের দিকে জানতে পারবো। গাড়ির ভেতরে সুযোগ বুঝে মালিনা তার বয়ফ্রেন্ড ইনোকে ফোন করার চেষ্টা করে, কেননা সে ও ইনো একসাথেই এই ট্রিপে বেরিয়েছিল। কিন্তু এই বেচারি তো এখন এই ট্রাঙ্কের ভিতরে আটকে গেছে। অনেকবার ফোন করার পরেও ইনো যখন ফোন উঠাচ্ছিল না, তখন মালিনা অনেক হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে সে কিভাবে কি করবে। সে তো এটাও জানে না যে ইনোর অবস্থা কেমন। তখনই সে সেখানে ইনোর টুপি দেখতে পায়, যেটি দেখে সে আরো ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে এই লোকটি ইনোর সাথে বাজে কিছু করেনি তো। আর এই অস্থিরতার মধ্যেই সে নিজেকে দ্রুত এই ট্রাঙ্কের ভেতর থেকে বাইরে বের করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। তখনই মালিনার কাছে তার বন্ধুর ফোন আসে। মালিনা তার বন্ধুকে তার অবস্থার কথা জানায় যে আমি গাড়ির ট্রাঙ্কের ভেতরে আটকে গেছি, বন্ধু তুই যেভাবে পারিস আমাকে বাঁচা। কিন্তু তার বন্ধু তার এই কথাগুলো বিশ্বাস করছিল না। মালিনার বন্ধু মনে করছিল মালিনা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, সে মিথ্যা কথা বলছে। কিন্তু তা সত্ত্বেও তার বন্ধু মালিনাকে কিছু লিঙ্ক পাঠায়, যে লিঙ্কগুলি ছিল কিভাবে গাড়ির ট্রাঙ্ক থেকে বের হওয়া যায়। মালিনা নিজেকে ঠিক সেইভাবেই গাড়ি থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। বেচারি অনেক হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে খোদা আমি আজকে কোথায় আটকে গেলাম। এমন সময় সে পুলিশকে ফোন করার চেষ্টা করে আর ভাবে পুলিশ কোনো না কোনো ব্যবস্থা করতে পারবে। কিন্তু এখানে বাদে আর একটা সমস্যা, মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, আর এজন্য পুলিশকে সে ফোন করতে পারে না। তখনই সে ট্রাঙ্কের ভেতরে একটি ক্যামেরা দেখতে পায়, যেটি তারই ছিল। এই ক্যামেরাটি সে তখন নিয়েছিল যখন সে ও ইনোর এই ট্রিপে বেরিয়েছিল, যেন এই ক্যামেরার মাধ্যমে দুজনে তাদের স্মৃতি রেকর্ড করতে পারে। কিন্তু আজকে এই বেচারির ভাগ্য ছিল খারাপ, আর তাই সেই নেশাগ্রস্ত মানুষের পাল্লায় পড়েছে। এখন এই ক্যামেরার ভেতরে একটি ভিডিওর মাধ্যমে মালিনা জানতে পারে যে সে এই ট্রাঙ্কের ভেতরে এলো কিভাবে। মালিনা ও ইনো যখন এই ট্রিপে বেরিয়েছিল তখন কিছু একটা বিষয় নিয়ে ইনোর সাথে এই নেশাগ্রস্ত লোক যার নাম হলো ম্যাক্স, তার সাথে কিছুটা ঝগড়া হয়ে যায়। ম্যাক্স এক নম্বরের বদমাশ লোক তো ছিলই, আর তাই সে গান পয়েন্ট করে ইনোর উপরে হামলা করে। এরপর জোর করে মালিনাকে গাড়ির ভেতরে তুলে নেয়, যেখানে সে পান করার জন্য পানীয় দিয়েছিল। মালিনা সেটা পান করতে চাচ্ছিল না, কিন্তু গান পয়েন্টের সামনে থাকার কারণে বাধ্য হয়ে মালিনাকে সেই পানি পান করতে হয়, আর এরপরেই সে জ্ঞান হারিয়ে ফেলে। এখন সে কি অবস্থায় আছে সেটা তো আমরা ভালো করেই জানি। কিছুক্ষণ পরে মালিনার ফোনে নেটওয়ার্ক চলে আসে, মনে হচ্ছে সৃষ্টিকর্তা তার প্রার্থনা শুনে নিয়েছে। এজন্য সে সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে সকল ঘটনা জানিয়ে দেয়। অন্যদিকে অ্যালিসা নামক একটি মহিলা পুলিশ মালিনার সাথে ফোনে কথা বলেছিল। সে মালিনার কাছে তার লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করে। এজন্য মালিনা লোকেশন অ্যাপের ভিতরে গিয়ে নিজের লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু বেচারির কপাল এখানেও খারাপ ছিল। নেটওয়ার্ক এতটাই স্ট্রং ছিল না যে, আর তাই অ্যাপটি পুরো ডিটেল লোকেশন জানাতে পারে না। আর যে লোকেশনটা মালিনা পেয়েছিল সেটা অনেক বড় একটি এলাকা জুড়ে ছিল, আর সেই লোকেশন অনুযায়ী যদি মালিনাকে খোঁজা হয় তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আর যদি তাই হয় তাহলে এই নেশাগ্রস্ত ম্যাক্স মালিনার সাথে আজে বাজে অনেক কিছু করতে পারে। এমন অবস্থা থেকে অ্যালিসা তাকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, আমরা যেভাবেই হোক তোমাকে বাঁচিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে মালিনার বাবা মালিনাকে ফোন করে বলে, তুমি আমার সাথে এটা কি ধরনের নাটক করছো? ইনোর সাথে তোমার বিয়ে ঠিক করিনি দেখে তুমি বাড়ি থেকে পালাবে, আর নাটক সাজিয়ে আমাকেই ফোন করে তোমাকে মুক্ত করার টাকা চাইছো, আর বোঝাচ্ছ যে তোমাকে অপহরণ করা হয়েছে। আমাকে পাগল ভেবো না, আমি ভালো করে জানি এটা তোমার সাজানো নাটক আমার টাকা লুট করার জন্য। আমি ভালো করে জানি এই টাকা লুট করে তুমি ওই ইনোর সাথে পালিয়ে যাবে। এখন এই কথা শুনে মালিনা তো আকাশ থেকে পড়ে। সে ভাবতে থাকে তার বাবা তার সম্পর্কে কি ভাবছে। এখানে সে বুঝে যায় এই কাজটি হয়তো ম্যাক্স করেছে। সে তার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে বাবা এমন কিছুই হয়নি, আমাকে সত্যি সত্যি অপহরণ করা হয়েছে, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। ধীরে ধীরে তার বাবা বিশ্বাস করতে শুরু করে যে সত্যি হয়তো মালিনা
অপহরণ হয়েছে। আর সে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, শোনো, তুমি এত চিন্তা ভাবনা করো না, আমি যেভাবে হোক ম্যাক্সের হাত থেকে তোমাকে আমি বাঁচাবো। পরের দৃশ্যে আমরা দেখি মালিনা যখন নিজেকে ভালোভাবে চেক করে তখন সে বুঝতে পারে যে সে কেন চলতে পারছিল না। আসলে ম্যাক্স তার একটি কিডনি বের করে নিয়েছিল। এমনকি সে মালিনার ক্ষত স্থানটি ঠিকমতো সেলাইও করেনি। ধীরে ধীরে ক্ষত স্থান থেকে অনেক রক্ত ঝরে যাচ্ছিল। মালিনা নিজেকে মুক্ত করার জন্য এতটাই অস্থির হয়ে গিয়েছিল যে সে খেয়ালই করেনি তার একটি কিডনি গায়েব হয়ে গেছে। আর আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, মালিনা একজন ডক্টর, আর তাই সে ভালোভাবে জানে এই অবস্থাতে কি করতে হবে। মালিনা সেখানে থাকা একটি লাইটারের মাধ্যমে তার ক্ষতস্থান পোড়ানোর চেষ্টা করতে থাকে যেন রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। কিন্তু নিজের শরীর পোড়ার কারণে সে আরো বেশি কষ্ট পেতে থাকে। সে অনেক কষ্টে তার আর্তনাদ দমিয়ে রাখে, কেননা সে যদি এই অবস্থায় কোনো ধরনের জোরে শব্দ করে তাহলে ম্যাক্স বুঝে যাবে যে সে এখন কি করছে। আর আমরা এখানে বুঝতে পারি যে মালিনা কতটা সাহসিকতার সাথে এই কাজটি সম্পন্ন করে। এরপর মালিনা কষ্ট কমানোর জন্য মালিনা ফোনের ভেতরে থাকা তার বয়ফ্রেন্ডের ভয়েস রেকর্ড অন করে যেন সেই কথাগুলো শুনলে তার কষ্ট কম হয়। এটাই হলো ভালোবাসার শক্তি, যে শক্তি দিয়ে সব কষ্ট দমিয়ে রাখা সম্ভব। এরপর সে তার কানের দুল দিয়ে ক্ষত স্থানে ছিদ্র করে, আর সেই ছিদ্র দিয়েই তার জুতোর ফিতা দিয়ে ক্ষত স্থান সেলাই করে যেন রক্ত পড়া কমে যায়। এই প্রক্রিয়াটি অনেক বেশি কষ্টদায়ক ছিল। এমন কষ্টের কারণে যেন কোনো ধরনের শব্দ না বেরোয়, এজন্য মালিনা ইনোর টুপি দাঁত দিয়ে কামড়ে ধরে থাকে। বেশ কিছুক্ষণ ধরে এই প্রসেসটি করার পরে অবশেষে মালিনা সফল হয়। জুতোর ফিতা লাগানোর কারণে ক্ষত স্থান থেকে রক্ত পড়া কমে যায়। এখানে স্বীকার করতেই হচ্ছে মালিনা অনেক সাহসী একটি নারী। কিছুক্ষণ পরে আমরা দেখি অ্যালিসা পুনরায় মালিনাকে ফোন করে আর জিজ্ঞাসা করে, আশেপাশের কোনো লোকেশন সম্পর্কে তুমি কি জানতে পেরেছো? এই সময় মালিনা অনুভব করে হয়তো ম্যাক্স গাড়িতে পেট্রোল নিচ্ছে, কেননা গাড়ির ট্যাঙ্কের ভেতরে পেট্রোল ঢালার শব্দ পাওয়া যাচ্ছিল। এটা জানার পরে অ্যালিসা বলে, যেভাবে হোক জোরে শব্দ করার চেষ্টা করো, কেননা পেট্রোল পাম্পের আশেপাশে আরো মানুষ থাকতে পারে, আর তারা যদি তোমার শব্দ শোনে তাহলে অবশ্যই তারা তোমাকে উদ্ধার করতে আসবে। এটা শুনে মালিনা সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু এতে কোনো কিছুই হচ্ছিল না। মনে হচ্ছে তার চিৎকার কেউ শুনতে পায়নি, কিন্তু ম্যাক্স ঠিকই শুনে নিয়েছে। আসলে এ সময় পেট্রোল পাম্প খালি ছিল, আর গাড়ির ঢাকনাটি খুলে ম্যাক্স বলে, কিভাবে অপহরণ করতে হয় তার অভিজ্ঞতা আমার ভালোই আছে। আর তুমি কি মনে করো আমার কবজা থেকে এত সহজেই মুক্ত হয়ে যাবে? এটা কোনোভাবেই হবে না। আর তাই আমার কথা মতো চলো, শান্ত থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। তা না হলে এখানে আমি তোমার খেলা শেষ করে দিব। এই ধরনের কথা শুনে মালিনা তো আকাশ থেকে পড়ে আর ভাবতে থাকে এটা কি হচ্ছে তার সাথে। আর সে তার ফোনটি ভালোভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে, কেননা ম্যাক্স যদি জানতে পারে তার কাছে ফোন আছে তাহলে সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু ভুলবশত ফোনটি স্পিকারে চলে আসে, আর এর ফলে অ্যালিসার কণ্ঠ আরো জোরে শোনা যাচ্ছিল। ফোনের এই আওয়াজটি যেন ম্যাক্স শুনতে না পারে, এজন্য মালিনা জোরে জোরে চিৎকার করতে থাকে। আর মালিনার এমন চিৎকারের কারণে ম্যাক্স রেগে গাড়ির ঢাকনা বন্ধ করে দেয়, বেঁচে গেল। এরপরে অ্যালিসা মালিনাকে জানায়, তুমি যে লোকেশন বলেছিলে সেই লোকেশন অনুযায়ী সেখানে 2টো পেট্রোল পাম্প আছে, আর সেই 2 জায়গাতেই আমি পুলিশ পাঠিয়ে দিয়েছি যেন তারা তোমাকে বাঁচিয়ে নেয়। এরপরে মালিনার কাছে ম্যাক্সের গাড়ির নাম্বার সম্পর্কে জিজ্ঞাসা করে যেন সহজেই বুঝতে পারে কোন গাড়ির ট্রাঙ্কের ভেতরে মালিনা বন্দি আছে। কিন্তু মালিনা তো গাড়ির নাম্বার দেখতেই পারেনি, আর এজন্যই পুলিশের কাজ একটু কঠিন হয়ে যায়। এই সকল বিষয় জেনে মালিনা ভয় পেতে শুরু করে, হয়তো তার কপালে মৃত্যুই লেখা আছে, কেউ হয়তো তাকে বাঁচাতে পারবে না। কিন্তু অ্যালিসা তাকে বোঝায়, না তোমার কিছুই হবে না, আমরা তোমাকে বাঁচিয়ে নেব যেভাবেই হোক, আর তুমি শুধু আমার সাথে কথা বলতে থাকো, এতে তোমার ভয় কমে যাবে। এজন্য মালিসা ইনো ও তার নিজের সম্পর্কে বলতে থাকে, আর সে জানতে পারে পুলিশ ইনোকেও খুঁজেছিল কিন্তু তাকে তারা পায়নি। এর পরের দৃশ্যে আমরা দেখি মালিনা ট্রাঙ্কের ভেতরে ছোট্ট একটি জায়গা পায় যার ভেতরে বিভিন্ন যন্ত্রাংশ রাখা ছিল। সে একটি শক্ত বস্তু নিয়ে গাড়ির পেছনের লাইট ভাঙতে শুরু করে যেন সে বাইরের লোকদের ইশারা করতে পারে যে সে এখানে বন্দি আছে। এদিকে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তাই সে হাত বের করে কিছু পানি হাতে লাগিয়ে তার মুখটা মুছে নেয়, আর কিছুটা হলেও তার পিপাসা মিটায়। এদিকে যখন গাড়ি সিগন্যালে থামে তখন সে ওই ছিদ্র দিয়ে পেছনে পুলিশের গাড়ি দেখতে পায়, আর সে ওই ছিদ্র দিয়ে হাত বের করে পুলিশদের ইশারা দিতে থাকে যে আমি এই গাড়ির ভেতরে আটকে আছি। ভাগ্যক্রমে পুলিশ তাকে দেখে ফেলে, কিন্তু যখনই ম্যাক্স বুঝতে পারে পুলিশ মালিনাকে দেখে ফেলছে তখনই সে রং সাইডে গাড়ি নিয়ে চলে যায়।
আর রং সাইডে আসার কারণে সামনে থেকে আসা বেশ কিছু গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই সুযোগে সে পুলিশের হাত থেকেও পালিয়ে আসে, কিন্তু এতে গাড়ির ভেতরে যে জোরে ধাক্কা লেগেছিল তার কারণে মালিনার শরীর থেকে পুনরায় রক্ত বেরোতে শুরু করে। এর মাঝে সে মোবাইলের মাধ্যমে বুঝতে পারে ম্যাক্স তাকে অন্য একটি শহরে নিয়ে চলে এসেছে। যে বিষয়টি জেনে সে নিশ্চিত হয়ে যায় মৃত্যু তার খুবই কাছে। কিছু সময় পর অ্যালিসা পুনরায় ফোন করে তাকে বলে, আমরা জেনে গেছি তোমাকে এই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু চিন্তা করো না, এখনো আমাদের টিম তোমার পেছনেই আছে। একই কথা বারবার শুনতে শুনতে মালিনা যেন অধৈর্য হয়ে গেছে, যে প্রতিনিয়ত পুলিশ বলে যাচ্ছে আমরা তোমার পিছনে আছি, আমরা পৌঁছে গেছি, আমরা চলে এসেছি। বারবার এই মিথ্যে আশ্বাস শুনে মালিনা অ্যালিসাকে বলে দেয়, তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা তখনই আমার কাছে পৌঁছাবে যখন ম্যাক্স আমাকে মেরে ফেলবে, কেননা পুলিশ সবসময় অপরাধ সম্পূর্ণ হওয়ার পরেই পৌঁছায়। এরপর সে রেগে সেখানে তাকে একটি কাঁচ ভেঙে ফেলে। এমন সময় কাঁচের টুকরো দেখে মালিনার মাথায় একটু বুদ্ধি আসে। সে ওই কাঁচের টুকরোটি গাড়ির পেছনে ছিদ্র দিয়ে বাইরে বের করে, আর সে ওই কাঁচের মাধ্যমে গাড়ির পেছনে থাকা নাম্বার প্লেটটি দেখতে পায়। এতে সে বুঝে যায় গাড়ির নাম্বারটা কি। অ্যালিসা তাকে বলেছিল যদি গাড়ির নাম্বারটি পাওয়া যায় তাহলে সব টোলে এই নাম্বারটি পৌঁছে দিলে গাড়ির চেকিং এর মাধ্যমে খুব সহজেই মালিনাকে বাঁচানো যাবে। আর তাই গাড়ির নাম্বার অ্যালিসাকে দেওয়ার জন্য সে ফোন দিতেই যাবে, তখনই ইনো তাকে ফোন দেয়। এটা দেখে সে অনেক খুশি হয়, কেননা ইনো এখনো জীবিত আছে। এখানে ইনো তাকে ফোন করে বলে, ম্যাক্স যেভাবে চলতে বলছে আমাদেরকে সেভাবেই চলতে হবে, তা না হলে আমাদের দুজনকেই সে মেরে ফেলবে, আর তাই ভুলেও পুলিশকে কোনো তথ্য দিবে না। এটা বলেই সে ফোন রেখে দেয়। কিছুক্ষণ পরে অ্যালিসা মালিনাকে ফোন করে বলে, তোমার বাবা তোমাকে মুক্ত করার সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অপহরণ করেছে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, এমনকি তোমার কোনো লোকেশনও তারা আমাদেরকে দেয়নি যে তুমি কোথায় আছো। মালিনা আরো চিন্তায় পড়ে যায়। সে ভাবে এই ম্যাক্স এখন আর কি চায়, টাকা তো সে পেয়ে গেছে, সে কি করতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে এই ধরনের বিভিন্ন প্রশ্ন তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল। আর ইনোর কথার কারণে সে অ্যালিসাকে গাড়ির নাম্বারটা দেয় না, কেননা ইনো তো বলেছিল পুলিশ যদি কিছু জানতে পারে তাহলে আমাদের দুজনকে মেরে ফেলবে ম্যাক্স। এজন্য সে পুলিশকে কিচ্ছু বলে না। আর সে ভয় পাচ্ছিল যে যদি মালিনা পুলিশকে কিছু বলে দেয় তাহলে ম্যাক্স হয়তো ইনোকে মেরে ফেলতে পারে। কিছুক্ষণ পরে ম্যাক্স একটি জায়গায় এসে থামে যেখানে পুলিশ গাড়ি চেক করছিল। যদি মালিনা পুলিশকে নাম্বার জানিয়ে দিত তাহলে হয়তো এখানে মালিনা বেঁচে যেত। এখানে মালিনা পুলিশকেও দেখে, কিন্তু ইনোর কথার কারণে তাদের কোনো ইশারা দেয় না। চেকপোস্ট পার হওয়ার পরে মালিনা পুনরায় ইনোকে ফোন করে। সে এখন কেমন আছে সে বিষয়ে জানার চেষ্টা করে। এখানে সে অবাক করার মতো একটি জিনিস জানতে পারে, সেটা হলো ইনোর ফোনের রিংটোন গাড়ির ভেতরেই পাচ্ছে, অর্থাৎ ইনো আর কোথাও নয়, সে ম্যাক্সের সাথে আছে। এটা জেনে মালিনা যেন আকাশ থেকে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে ইনো ম্যাক্সের সাথে। এরপরে সে অ্যালিসাকে ফোন করে সেই কিডন্যাপারের নাম্বার চায় যে নাম্বার থেকে মালিনার বাবার কাছে টাকা চাওয়া হয়েছিল। আর সেই নাম্বারটি আর কারো নয়, নাম্বারটি ছিল ইনোর। এই মুহূর্তে সে সম্পূর্ণ খেলা বুঝতে পারে যে তাকে অপহরণ করার পেছনে আর কেউ নয়, আছে তারই প্রাণ প্রিয় বয়ফ্রেন্ড ইনো। জি হ্যাঁ, সেই ইনো যাকে বাঁচানোর জন্য মালিনা পুলিশকে কিছুই বলেনি। আর সেই মানুষটাই মালিনাকে ধোঁকা দিয়ে গেল। সেই ইনোকে ফোন করে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন ইনো বলে, যখন তুমি সবকিছু জেনে ফেলেছ তাহলে তোমার কাছে লুকিয়ে কি হবে? জি হ্যাঁ, আমি ম্যাক্সকে টাকা দিয়েছিলাম তোমাকে অপহরণ করার জন্য, কেননা দিন দিন আমি অনেক ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। আর তুমি তো কোটিপতির মেয়ে, কিন্তু তোমার বাবা তো আমাকে পছন্দ করে না, জানি না কেন। আর এজন্য তোমার বাবা আমাকে এক পয়সাও দিত না। আর আমিও তোমার বাবার কাছ থেকে টাকা বের করার জন্য প্ল্যান করে ফেললাম। তোমার কিডনি বের করার কোনো প্ল্যান ছিল না আমার, কিন্তু ম্যাক্স বলল কিডনির ভালো দাম পাওয়া যাবে, তাই আমিও একটি কিডনি বের করে নিলাম। সরি সোনা, এখন টাকা পাওয়ার পরে ম্যাক্স তো মনে হয় না তোমাকে ছেড়ে দেবে, কেননা তুমি তো তার চেহারা দেখে ফেলেছ। আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কেননা তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই সকল কিছু জানার পরে মালিনা একের পর এক শক খেতে থাকে। সে ভাবতে থাকে সামান্য কিছু টাকার জন্য ইনো তার সাথে এমন জঘন্য কিছু করতে পারলো। ইনো যদি তার কাছে চাইতো সে তার সর্বস্ব এমনি ইনোকে দিয়ে দিত, এমন ভাবে সে ইনোকে ভালোবেসেছিল। এরপর সে কাঁদতে কাঁদতে ইনোকে বলে, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তোমার মতো সন্তান কোনো মায়ের পেটে না দেয়। তুমি কি জানো আমি মা হতে চলেছি, সেটাও তোমার সন্তানের। এখন তুমি শুধু আমাকে মারবে না,
তোমার নিজ হাতে তুমি তোমার সন্তানকেও হত্যা করবে। এটা শুনে ইনোর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তো জানতই না যে সে বাবা হতে চলেছে, আর সে কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। সে তার সন্তানকে তো মারতে পারবে না, আর তাই সে ম্যাক্স বলে, আমি তোমাকে আরো টাকা দেব, তুমি শুধু মালিনাকে ছেড়ে দাও। কিন্তু ম্যাক্স বলে, সরি, এখন আর কিছু করা সম্ভব নয়। সে আমার চেহারা দেখে ফেলেছে, সো কোনো কথা নয়। যদি বেশি কথা বলিস তাহলে ওর সাথে সাথে তোকেও শেষ করে দেব। কিন্তু এখন যেভাবে হোক ইনো তার সন্তানকে বাঁচাতে চাচ্ছিল, আর তাই সে ম্যাক্সকে ধাক্কা দিয়ে গাড়ির ব্যালেন্স নষ্ট করে দেয়। এরপরে সুযোগ বুঝে সে দ্রুত মালিনাকে সেখান থেকে মুক্ত করে। মুক্ত হয়ে মালিনা ইনোকে দেখে খুশি হয়, কেননা সে তাকে সত্যি ভালোবাসত। ঠিক তখনই পেছন থেকে ম্যাক্স এসে ইনোকে গুলি করে, যে গুলিটি তার শরীরের এক পাশ দিয়ে ঢুকিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়, আর সে সেখানেই মারা যায়। এরপর ম্যাক্স মালিনাকে পুনরায় ট্রাঙ্কের ভেতরে আটকে দেয়, আর এইবার সে ইনোর লাশও ওই ট্রাঙ্কের ভেতরে ঢুকিয়ে দেয়। পুরো রাস্তা সে ইনোর লাশ দেখে আফসোস করতে থাকে যে সে কেমন মানুষকে ভালোবেসেছিল। আর সে বলতে থাকে, এই ম্যাক্সকে তো আমি ছাড়বো না, আমি মরলে মরবো, কিন্তু ম্যাক্সকে নিয়েই মরবো। এজন্য সে গাড়ির কোণায় থাকা সেই টুলসগুলো বের করে নিয়ে গাড়ির টায়ারে সজোরে আঘাত করে। যখন এই যন্ত্রটি গাড়ির সাথে লাগে তখনই গাড়ি ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির সোজা গিয়ে পড়ে পানির ভেতরে। এখানে মালিনার কপাল ভালো ছিল, কেননা গাড়ির সজোরে আঘাত পাওয়ার কারণে পেছনের ঢাকনাটি খুলে যায়, আর অনেক চেষ্টার পরে মালিনা কোনো না কোনোভাবে নিজেকে সেই গাড়ির ভেতর থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর সাঁতরে সাঁতরে নদীর ওপরে ওঠে। আর প্রত্যেকবারের মতো সবকিছু শেষ হওয়ার পরে পুলিশ সেখানে এসে পৌঁছায়। কিন্তু লাভ কি, এতক্ষণে মালিনা ম্যাক্সকে মেরে ফেলেছে, আর সে নিজের দমে নিজেকে মুক্ত করে বেরিয়ে এসেছে।